বাড়েনি পেঁয়াজের দর। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাইকিং, মনিটরিং সেল করবে দোকান মালিক সমিতি। আওয়ামী লীগের নাম যুক্ত করে গজিয়ে উঠেছে অসংখ্য মুইফো সংগঠন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, 25 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। দ্রুততম সময়ে নারায়ণগঞ্জ মসজিদ ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সিআইডি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরো থাকছে, জলে ফোটা পদ্মে ফুটে উঠেছে বাংলার প্রকৃতির রূপ, খালে বিলে নানা রঙের মেলায় বিমোহিত মন। সংবাদ আয়োজনের শুরুতেই চোখ রাখব ছুটির দিনের বাজারে। খুচরা বাজারে নতুন করে বাড়েনি পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে তৎপর হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ন্যায্য মূল্য নিতে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। এদিকে ছুটির দিনের বাজারে ইলিশ সহ প্রায় সব মাছেরই সরবরাহ আছে। সবজির দামও কিছুটা কমেছে। মিনালা দিবা রিপোর্ট। মানুষের সেবা এগিয়ে আসুন, অযথা পেঁয়াজের মূল্য বৃদ্ধি করবেন না। রাজধানীর কারওয়ান বাজার এভাবেই মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসাধু ব্যবসায়ীরা যাতে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করবে অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের অন্য সংস্থা কাজ করছে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছিল, সেটা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এটা এখন নিম্নগামী। তবে ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর লাফিয়ে বাড়তে থাকা পেঁয়াজের দরে লাগাম টানা গেছে। দেশি ও আমদানি করা দুই ধরনের পেঁয়াজের দাম নতুন করে আর বাড়েনি। বস্তা কাটা বিক্রি করতেছে 80 থেকে 85 টাকা। 2 দিন আগে ছিল 100 টাকা কেজি খুচরা। এদিকে ছুটির দিনে বাজারে সবজির দামেও কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতার। দু একটি ছাড়া প্রায় সব সবজির দাম কিছুটা কমেছে। পটল 40 টাকা 50 টাকা বেশি, টমেটো 100 টাকা, বেগুন 100 টাকা 90 টাকা, আর কাঁচামরিচ 160 টাকা কেজি। মাছের বাজারও স্থিতিশীল। বাজার ভরা ইলিশের দিকেই ক্রেতার চোখ। আকার ভেদে দাম কেজিতে 500 থেকে 1200 টাকা পর্যন্ত। 1.5 কেজির নিচে যেটা এটা আছে 800 টাকা 900। ইলিশ মাছের দাম কম থাকার কারণে অন্যান্য যে মাছগুলো আছে ওইগুলো আগের তুলনায় এখন দাম কম। মুরগি, গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। গরুর মাংস বিক্রি করে 600 টাকা কেজি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। কারওয়ান বাজারের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এই সিদ্ধান্ত হয়। ব্যবসায়ী নেতারা জানান, যারা দাম বাড়ানোর চেষ্টা করবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানির বন্ধের ঘোষণা দেওয়ায় ঢাকাসহ সারা দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। বাজার স্বাভাবিক রাখতে এর মধ্যে সরকার পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে। পেঁয়াজের দাম নিয়ে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, পাশাপাশি আমদানিও হয়েছে, তাই বাজারে সংকট নেই। এছাড়া চীন, নেদারল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 400 ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করবে। কোন ব্যবসায়ী কারসাজি করার চেষ্টা করবে, তাৎক্ষণিকভাবে আমাদের ব্যবসায়ী মহল মনিটরিং এর মাধ্যমে তাদের নাম ঠিকানা পৌঁছে দেবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। আমদানিকারকরা বলছেন, 10% শুল্ক কমালে 50 টাকায় পেঁয়াজ বিক্রি করা সম্ভব। আমদানিকারকদেরকে উৎসাহিত করার জন্য যে 10% সাবসিডি দেব, ওই 10% আপনি লাভ, যেই টাকা দিয়ে আপনি এখানে খরচ পড়বে ওই টাকাই আপনি বিক্রি করবেন। সেটা তদারকি করে ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করলে সেটা কার্যকর হবে। এখন পেঁয়াজ নেই, ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করলে কোনো লাভ নেই। যার পেঁয়াজ আছে এই ঘরের ভিতরে আরো লোকে রাখবে। বন্দরে পেঁয়াজের জাহাজ ভিড়লে 3 দিনের মধ্যে খালাস করারও আহ্বান জানান আমদানিকারকরা। অনুমতি নেওয়া হয়েছে, এতটুকু আমদানি করতে সে তাকে বাধ্য করতে হবে। আহমদ বাবু,
একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে পেঁয়াজ সংকট নিরসনে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপ মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে আমদানি ঋণপত্র খোলা হবে। বাল্ক ক্যারিয়ার জাহাজ যোগে পেঁয়াজের এই চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়ে যায়। এ অবস্থায় সমুদ্রপথে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একান্ত সচিব আকিজ উদ্দিন গণমাধ্যমকে পেঁয়াজ আমদানির বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, পেঁয়াজ যাতে পচে নষ্ট না হয় সেজন্য রেফার কন্টেইনার বা শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত জাহাজে চট্টগ্রাম বন্দরে আনা হবে। আমদানি করা এই পেঁয়াজ চট্টগ্রাম সহ দেশের পাইকারি বাজারে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের নাম যুক্ত করে সারা দেশেই গজিয়েছে কয়েকশো ভুঁইফোর সংগঠন। অনুমোদনহীন এসব সংগঠন শুধু দলের নাম ব্যবহার করেই ক্ষান্ত হয়নি, অবৈধ সুবিধা নেয়ার অভিযোগও আছে এদের বিরুদ্ধে। নামের পাশে লীগ কিংবা বঙ্গবন্ধু শব্দ ব্যবহার করা সংগঠনের বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি রয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এসব ভুয়া সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নেতারা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে ৮টি। টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই দলটির সুনাম ব্যবহার করছে অনেক নাম সর্বস্ব সংগঠন। ব্যাঙের ছাতার মতো গজিয়েছে ভুঁইফোড় সংগঠনগুলো। এদের কোনো অনুমোদন নেই। অভিযোগ আছে এসব নাম সর্বস্ব সংগঠন চাঁদাবাজি সহ অবৈধ সুবিধা আদায়ে তৎপর। কিছু সংগঠনের দাবি কেন্দ্রীয় অনুমোদন আছে তাদের। আমরা যখন এই মাধ্যমে যখন আসি তখন আমরা একটা ফরম পাই, যে ফরমে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী মোটর চালককে 25 টাকা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর নামে কোনো কিছু করতে হলে মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদন লাগে। আমাদের এই বঙ্গবন্ধু সৈনিক লীগ মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার কারণে অগোচরেই এসব অবৈধ সুবিধাভোগী সংগঠনের জন্ম বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা। আমাদের নির্দিষ্ট সংগঠন যেগুলো অনুমোদিত কেন্দ্রের থেকে, এর বাইরে যে সমস্ত ভুঁইফোড় সংগঠন আছে এগুলোর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আমরা প্রশাসনকে এ ব্যাপারে এর আগে নির্দেশনা দিয়েছিলাম যে এই সমস্ত ভুঁইফোড় সংগঠনের ভিতরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এই ধরনের যারা দলের নাম ব্যবহার করে ভুঁইফোড় সংগঠন রাজনীতি করাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নিতে পারে সে ব্যাপারে দলের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত নেওয়া হবে। দলের ভাবমূর্তি নষ্ট করছে এসব অনুমোদনহীন সংগঠন, তাই ক্ষুব্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদ। আমাদের আওয়ামী লীগের কারা কারা সহযোগী সংগঠন সে নামগুলো পরিষ্কারভাবে আমাদের গঠনতন্ত্রে আছে। কাজে এই গঠনতন্ত্রের বাইরে যে দলগুলি আছে এই দলগুলিকে আমি ভুঁইফোড় দল বলবো। এদের কোনো পার্সোনাল মতলব আছে, এরা মতলববাজি। হ্যাঁ, এই মতলববাজি বন্ধ করতে হবে। ভুঁইফোড় এসব সংগঠন সম্পর্কে আওয়ামী লীগের স্পষ্ট অবস্থান, এদের অস্তিত্ব রাখা যাবে না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। যে কোনো ক্রান্তিকালে জাতির পিতার আদর্শে বিশ্বাসী কর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা। মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুনের স্মরণ সভায় তারা বলেন, নেতাকর্মীদের ত্যাগ হারিয়ে যাওয়ার নয়, কঠিন এই সময়ে আওয়ামী লীগের কর্মীরাই জনগণের পাশে আছে বলেও জানান তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং অ্যাডভোকেট সাহারা খাতুনের স্মরণে এই আলোচনা সভায় যোগ দেন সরকারের 2 মন্ত্রী, একজন উপমন্ত্রী। প্রয়াত এই 2 নেতার স্মৃতিচারণ করেন তারা। বক্তারা বলেন, ক্রান্তিকালে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাই মানুষের পাশে থাকে। 2 জনেরই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, দুঃসময়ের ইতিহাস রয়েছে। সাহারা আপা মোহাম্মদ নাসিম ভাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সময়ও তার বিশ্বস্ত সৈনিক ছিলেন। বক্তারা বলেন, অনেকেই বিশ্বাসঘাতকতা করলেও তৃণমূলের নিবেদিত নেতাকর্মীরাই শেখ হাসিনার নেতৃত্বে প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে আওয়ামী লীগকে ধরে রেখেছে। এই বিট্রাই না করা নেতারাই যে আওয়ামী লীগের মূল শক্তি। 1-11-এর সময় তো আমাদের কর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছে। আমরা নেতারা সবাই সঠিক দায়িত্ব পালন করতে পারিনি। দ্যাট ইজ দি রিয়েলিটি। কারণ তারা বঙ্গবন্ধুর মন্ত্রে এমন ভাবে মুগ্ধ যে সেই ঐন্দ্রজালিক সম্মোহিত শক্তির থেকে তাদের কেউ বের করে আনতে পারে না। সেই জায়গায় ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এবং মোহাম্মদ নাসিম। মাটির প্রদীপ আছে, সূর্য ডুবার পরে তারাই দায়িত্ব নেই। এখন আমাদের সবাইকে এইসব দায়িত্ব নিতে হবে
যাতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে আমরা যখন দেশকে গড়ে তুলতে পারবো, তখন এই মোহাম্মদ নাসিম, সাহারা পা তাদের আত্মা শান্তি পাবে। মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের ত্যাগের আদর্শ ধারণ করতে কর্মীদের প্রতি আহ্বান জানান আলোচকরা। যারা আসে মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দিয়ে 25 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এই প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত 1 দশক ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। সাইদুল ইসলামের রিপোর্ট। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কানাডিয়ান নাগরিক, ডিভোর্সি, সন্তানহীন পাত্রীর জন্য বিয়ের বিজ্ঞাপন, এরকম বহু বিজ্ঞাপন দেয়া হয়েছে। বিজ্ঞাপন দেওয়ার পর আগ্রহী পাত্রের সাথে মোবাইলে যোগাযোগ, অভিজাত হোটেলে দেখা, এরপরই ফেলা হয় প্রতারণার ফাঁদ। পত্রিকায় বিজ্ঞাপন দেখেই অনেকেই যোগাযোগ করেন সাদিয়া জান্নাতের সাথে। শুধু এই ব্যক্তির কাছ থেকেই নিয়েছেন প্রায় 2.25 কোটি টাকা। আমার সাথে এত সুন্দর ব্যবহার করছে, এত করছে যে একজন ওয়াইফও এত সুন্দর ব্যবহার করে না, এত খেদমত করে না। প্রায় 1,79,00,000 টাকা নিয়ে নেয়। বেশ কিছু অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু করে সিআইডি। 2010 সাল থেকে হিসাব করি বা 11 সাল থেকে, তাতে 20 থেকে 25 কোটি টাকার উপরে বিভিন্নভাবে তারা হাতিয়ে নিয়েছে। এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত। সাদিয়ার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া গেছে। বাকি টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা তাও তদন্ত করছে সিআইডি। মানি লন্ডারিং এর যে 27 ধরনের প্রেডিকেট অফেন্স, তার মধ্যে একটা আছে প্রতারণা। তো এই প্রতারণা থেকে উদ্ভূত অর্থ যদি ব্যাংকে থেকে থাকে, তাহলে এইটা পরবর্তীতে এগুলো জব্দ করার যে প্রক্রিয়াগুলো আছে মানি লন্ডারিং আইনে, সেক্ষেত্রে সেটাও আমাদের যাওয়ার সুযোগ আছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। একটা সিঙ্গেল চক্রতে 5 জন মিনিমাম তাদের লাগে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনও করেছে সিআইডির তদন্ত দল। ইয়াকুব লিটনের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা এলাকার বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণে শিশুসহ এ পর্যন্ত মারা গেছেন 31 জন। আর চিকিৎসাধীনদের অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেন চিকিৎসক। প্রাথমিক তদন্তে জমে থাকা গ্যাসকে বিস্ফোরণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়। দায়িত্ব অবহেলার জন্য ব্যবস্থা নেওয়া হয় তিতাসের একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। তদন্তের দায়িত্বে থাকা সিআইডি ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে তথ্য প্রমাণ। আমাদের টিম ঘুরে আসছে, সেখান থেকে আমরা অনেকগুলো জিনিস আমরা কালেক্ট করেছি, ইনফরমেশন কালেক্ট করেছি। আমরা লোকাল লোকজনের সাথে কথা বলছি, ইনকোয়ারি কমিটি করা হয়েছে, সেই কমিটির রিপোর্টগুলোর জন্য আমরা অপেক্ষা করছি, সেগুলো আমরা পর্যালোচনা করব। দ্রুততম সময়ের মধ্যে মামলাটির নির্ভুল তদন্ত রিপোর্ট দিতে চায় অপরাধ তদন্ত বিভাগ। প্রাথমিকভাবে আমরা কেসটা অলমোস্ট ন্যারো করে ফেলেছি। আমার ধারণা যে খুব বেশি সময় লাগবে না আমাদের কেসের ইনভেস্টিগেশনটা শেষ করতে। আমরা সিআরপিসি অনুসরণ করে আমরা ইনভেস্টিগেশনটাকে আগায় নিয়ে যাচ্ছি। তদন্তে কারো গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার কথাও জানান সংস্থাটির প্রধান। আমরা চাচ্ছি যে কেসটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে ইনভেস্টিগেশন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। 21 জনই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে 16 জন পুরুষ ও নারী 6। মৃতের সংখ্যা বেড়ে 4,881। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায় 195তম দিনে দেশে 95টি ল্যাবে 12,730টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে 1,541 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,45,805। নতুন 1,923 জন সহ সুস্থ হয়েছেন 2,52,335 জন। করোনায় পুরুষের মৃত্যুর হার 77.93% ও নারী 22.07%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 17,96,509।
ব্যবসায়ীরা আইনের বাইরে কিছু করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে বনানী 11 নম্বর সড়কে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপ সাইন, প্রজেক্ট সাইন অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। তিনি বলেন, আইন ও নীতিমালা থাকলেও ব্যবসায়ীদের অনেকেই কোনো তোয়াক্কা করছে না। যে যার মতো সাইনবোর্ড, শপ সাইন, এলইডি সাইন লাগাচ্ছেন। ট্রেড লাইসেন্সে সাইনবোর্ডের মাপ উল্লেখ থাকলেও ব্যবসায়ীরা 3x4 ফুটের জায়গায় 30x40 ফুটের সাইনবোর্ড তৈরি করে। অবৈধ কোনো ধরনের সাইনবোর্ড শহরে থাকতে পারবে না বলেও জানান উত্তর সিটির মেয়র। দেখা উচিত ছিল, কারণ এই সাইনবোর্ড যারা লাগান ওনারা কিন্তু অনেক ক্ষমতার অধিকারী বলে মনে করেন। ওনারা মনে করেছেন যেখানে আমরা করব এই জায়গায় কেউ আমাদের সাইনবোর্ডে হাত দিতে পারবে না। আমি মেসেজ দিতে চাই আপনাদের সকলকে, যারই সাইনবোর্ড হোক, বিলবোর্ড হোক, যদি আমাদের সিটি কর্পোরেশনের পারমিশন না থাকে তাহলে এটা অবৈধ, এবং অবৈধ কোনো ধরনের সাইনবোর্ড কিন্তু থাকতে পারবে না এই ঢাকা শহর নর্থে। আমি বলে দিচ্ছি মেসেজ সবাইকে। মাগুরার মুঘির ঢালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 22 জন। তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে চাকলাদার পরিবহনের একটি বাস যশোরের দিকে যাচ্ছিল। মাগুরা যশোর মহাসড়কের মুঘির ঢালে আসার পর বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা পানি থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করে। এদিকে গোপালগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক আলাউদ্দিন নিহত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। গত 4 সেপ্টেম্বর শরীরে জ্বর নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। সেখানে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পরে চিকিৎসকদের পরামর্শে সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হঠাৎ বেশি অসুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। কুড়িগ্রাম, লালমনিরহাট সহ উত্তরের কয়েক জেলায় আবার বাড়ছে নদ নদীর পানি। গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের সব কটি নদ নদীর পানি বেড়েছে। এরই মধ্যে ধরলা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বাড়ছে দুধকুমার নদে। এছাড়া ব্রহ্মপুত্র, তিস্তা এবং গঙ্গাধরেও পানি বেড়েছে। এর ফলে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলার প্রায় অর্ধশত চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। তলিয়ে গেছে কয়েকশো একর রোপা আমন ক্ষেত। পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 2-3 দিন পানি আরও বাড়তে পারে। এদিকে লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। বাড়ি ঘরে পানি ওঠায় মানুষ আশ্রয় নিয়েছে বাঁধে। কামাই কাজ নাই, ওই যে অ্যাকশন দিয়ে আর অ্যাকশন দেখাই। পানিতে ঘর দুয়ার আমরা মরি যাই, আমার সঙ্গে কাউ তো খবর নেয় না। যে বন্যা আসছে এই বৃষ্টিতে, বেড়িয়ে বাড়িতে পানি, ঘরত পানি, মানুষ শুকনো খাবার দেখ। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। এখনও জাতীয় পরিচয়পত্র এনআইডি পাননি বহু মানুষ। লোকবল সংকট আছে এনআইডি দপ্তরে। পাশাপাশি রয়েছে কর্মকর্তা কর্মচারীদের নানা গাফিলতি। ভুক্তভোগীরা বলছেন, বছরের পর বছর নির্বাচন অফিস ঘুরেও এনআইডি পাওয়া যাচ্ছে না। রাজধানী সংলগ্ন ধামরাই ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ছবি তুলেছেন রুমি তালুকদার। ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের নাজিম উদ্দিন নাম পরিবর্তনের জন্য ফর্ম পূরণ করেছেন 3 বছর আগে। অতঃপর শুধুই ঘোরাঘুরি। বললো যে 2 মাস পরে আসো, 2 মাস পরে গেলাম, তারপরে আবার গেলাম, আবার 2-3 মাস পরে আসলাম। আমার এরকম খালি ঘুরেই দিয়েছে। একই উপজেলার উলাইল গ্রামের সোহেল রানা ঘুরছেন 4.5 বছর। 16 সালে ভোটার আইডি সংশোধনের জন্য দিয়েছিলাম, সেটা এখনও পাই নাই। এর কারণে আমি কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারতেছি না। আমার যে আইডি কার্ডটা ছিল সেটা ওখানে ডকুমেন্ট সহ সব জমা দিয়েছি। মানুষের দুর্ভোগ জানতে ধামরাই উপজেলাকে আমরা ক্ষেত্র হিসেবে বেছে নিলেও সারা দেশে এমন কেস স্টাডি অসংখ্য। লোকবল সংকট আছে অধিকাংশ অফিসে। সরকারি আর আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীদের মাঝে মানসিক দ্বন্দ্বও চরমে।
যে কারণে এনআইডির কাজে এমন ধীর গতি। ঘোরাঘুরি করার পর আমরা কাউকে খুঁজে পাই না। কেন পাই না? লোকজন কম। যাও 2-1 জন অফিসার যারা আসে কাজকর্ম করার জন্য, তাদের ইচ্ছা অনুযায়ী তারা আসে। দেশে ছুটিতে যাচ্ছি, আইডি কার্ডের লেগে কিন্তু দিয়েছি, আমি এখনো পাচ্ছি না। এই ভোগান্তির জন্য কোনো কাজই করতে পারতেছি না। পরিচয়পত্র দুর্ভোগের কথা জানেন স্থানীয় কাউন্সিলর। আমি নিজে দরকার হয় যাব, যে তাদের যে সমস্যাটা আছে সমাধান করার চেষ্টা করব এবং নির্বাচন তাকেও বলবো যে আপনি একটু ইমিডিয়েটলি এই কাজগুলো করে দেন। নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন না এ বিষয়ে। এসএমএস-এর বিনিময়ে মিলেছে ফিরতি মেসেজ। এক এক সময় এক এক কথা বলে, এই অফিসার আছে সেই অফিসার নেই, সই হয়নি, আসেনি, এইভাবে ঘুরতে ঘুরতে অনেক দুর্ভোগের ভেতর আছে। ধামরাইয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাওয়া গেল না কার্যালয়ে। একতলা ও দোতলা মিলে কাজ করছেন মাত্র 2 জন। যাদের ইমার্জেন্সি দরকার আসে, সে দেই আমরা বের করে খুঁজে নিয়ে যায়। এর মধ্যে অনেকে আছে মৃত ব্যক্তি হয়তো হতে পারে, তাছাড়া কাজ হয় না। এই ধরনের কথা ধামরাইতে ইনশাল্লাহ শুনবেন না। নির্বাচন কমিশনে রয়েছে মারাত্মক লোকবল সংকট। তারপরও যারা আছে তাদের কারো কারো কাজের গাফিলতির কারণে জায়গা বিশেষে জমে যাচ্ছে এরকম এনআইডির পাহাড়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। চিলাহাটি থেকে হলদিবাড়ি রুটে 16 ডিসেম্বর অথবা আগামী বছরের 26 মার্চের মধ্যে ভারতের সাথে রেল যোগাযোগ স্থাপন করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে পঞ্চগড়ে কৃষক লীগের বর্ধিত সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রেল যোগাযোগ চালু করতে এরই মধ্যে দুপাশে রেল লাইনের কাজ শেষ হয়েছে। আগামীতে বাংলা বান্ধা দিয়েও ভারতের শিলিগুড়ির সাথে রেল যোগাযোগ কার্যক্রম শুরু হবে বলেও জানান রেলমন্ত্রী। 16 ডিসেম্বর না হলে আগামী মার্চ, যেহেতু 2 দেশ ভারতের সঙ্গে যোগাযোগ হবে, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনে মিলে এই রেলপথটি রেল চলাচলের জন্য মুক্ত করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে 2টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ও একটি পোর্টেবল ভেন্টিলেটর প্রদান করা হয়েছে। বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে এবং নাভানা গ্রুপের সৌজন্যে এই মেশিন প্রদান করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এই মেশিন হস্তান্তর করা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলামের পক্ষে মেশিন হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহিয়াত হোসেন, ফোরাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন নাভানা গ্রুপের কর্মকর্তারা। জলজ ফুলের রানী পদ্ম। ফুটে থাকা ফুল শুধু বিলে নয়, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে প্রকৃতিরও। আর এমন সৌন্দর্যের দেখা মিলেছে গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন বিলে। এসব বিলে এখন ভিড় করছেন দর্শনার্থীরা। পদ্মবিল নিয়ে প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাতের আধার কেটে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই হেসে ওঠে পদ্ম। পাপড়ি মেলে জানান দেয় আপন সৌন্দর্য। বিস্তীর্ণ বিল জুড়ে পদ্মের সমাহার। এরই মাঝে নানান প্রজাতির পাখির ওড়াউড়ি। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে গোপালগঞ্জ থেকে 12 কিলোমিটার দূরে বলাকির গ্রামে। 1988 সাল থেকে বর্ষাকালে এ বিলে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় পদ্মফুল। এইসব জায়গার জন্য আসলে আমাদের আসা উচিত, দেখা উচিত, যেন আমাদের জায়গাগুলো সবসময় প্রাণচঞ্চল্য থাকে। প্রকৃতির কাছে আসতে হলে আমি মনে করি অবশ্যই পদ্মবিলটা বেস্ট। করোনার মধ্যে আমাদের সবার মধ্যে যে ডিপ্রেশনটা তৈরি হয়েছিল, এখানে আসলে সেটা মোর দ্যান 50% রিডিউস হওয়া পসিবল। সৌন্দর্য উপভোগে আসা দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছে বিলপাড়ের 2 শতাধিক পরিবার। তবে পদ্মবিলে আসার একমাত্র সড়কটি রয়েছে বেহাল অবস্থায়। অনেক দূরত্বে মানুষ এই জায়গা আসে। আমরা দৈনিক যারা মাঝে এরা 500-600 টাকা করে ইনকাম করতে পারি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ত্রিপুরা সীমান্তবর্তী ঘাঘুটিয়া মিনারকোট পদ্মবিলও সেজেছে অপরূপ সাজে। আর ডিঙি নৌকায় পুরো বিল ঘুরে মনকে প্রশান্ত করছেন প্রকৃতিপ্রেমীরা। আমরা বিকালবেলা আমাদের
পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসছি। দেখতে জায়গাটা খুব সুন্দর, মনোমুগ্ধকর। 4 রঙে রঙিন এই পদ্মবিলটি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে। এখানে অন্তত 10 একর জমি জুড়ে এই বিল। নীল, সাদা, গোলাপি ও হলুদ রঙের পদ্ম ফুল ফুটে আছে পুরো বিল জুড়ে। বর্ষা শুরু থেকে শরৎ পর্যন্ত পদ্ম ফুলে রঙিন থাকে পুরো বিল এলাকা। রত্না জামান, একুশে টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। চট্টগ্রামের বিভিন্ন কারখানায় আবারও ব্যস্ত হয়ে উঠছেন মালিক শ্রমিকরা। স্থগিত হওয়া রপ্তানি আদেশ ফিরে পাওয়ায় বন্ধ হয়ে যাওয়া অনেক গার্মেন্টসও সচল হতে শুরু করেছে। তবে বিজিএমইএ বলছে এই ধারা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। বৈশ্বিক মহামারী করোনার কারণে গেল মার্চ এপ্রিলে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম সহ সারা দেশের অনেক গার্মেন্টস কারখানা। রপ্তানির আদেশ বাতিল হওয়ায় দুশ্চিন্তায় পড়েন গার্মেন্টস মালিকরা। এর মধ্যে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। রপ্তানি আদেশ আবার ফিরতে শুরু করায় পুরোদমে সচল হয়ে উঠেছে চট্টগ্রামের গার্মেন্টস কারখানাগুলি। রপ্তানির অর্ডার যেভাবে ফিরে আসছে তাতে গার্মেন্টস সেক্টরে আগামী বছর সুবাতাস বইবে বলে মনে করেন বিজিএমইএ নেতৃবৃন্দ। আগামী বছর আমরা একটা সুবাতাস হয়তো আরএমজি সেক্টরের জন্য বইবে, যেটা আমাদের ধারণা, এবং এটাকে ধরে রাখার জন্য আমার প্রতিযোগী দেশের সাথে আমি টিকে থাকার জন্যে প্রতিযোগী দেশের সাথে মিলিয়ে আমাদের পলিসির সাপোর্টটা খুবই জরুরি। তবে এজন্য এখন থেকে কর্মপরিকল্পনা তৈরির উপর জোর দিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। সাম্প্রতিককালে যেহেতু এইসব দেশগুলো আস্তে আস্তে খুলছে, কিছু কিছু রপ্তানি আদেশ আমরা পাচ্ছি এবং আগামী সিজনে একটা ভালো ধরনের অর্ডার বাংলাদেশে এসেছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে তার জন্য সরকারি সহায়তার কথা বললেন বিজিএমইএ নেতৃবৃন্দ। কিছু সফট লোনের কথা আমরা চেয়েছি, এটাও যাতে থাকে। আসলে মূল কথা হলো যে আমরা কোনোভাবে যাতে আগামী 6 মাস আমাদের কারখানাগুলো চালিয়ে যেতে পারি। করোনার কারণে তৈরি পোশাক শিল্প খাতে প্রায় 27,000 কোটি টাকার রপ্তানি আদেশ স্থগিত হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফ থেকে দেয়া হয় বিপুল আর্থিক প্রণোদনা। রত্না জামান, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আর বাড়েনি পেঁয়াজের দর, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাইকিং, মনিটরিং সেল করবে দোকান মালিক সমিতি। আওয়ামী লীগের নাম যুক্ত করে গজিয়ে উঠেছে অসংখ্য ভুঁইফোর সংগঠন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, 25 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। দ্রুততম সময়ে নারায়ণগঞ্জ মসজিদ ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সিআইডি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।